তা দেখো, প্রথম দিনকে সিলেবাস আলোচনা করে দিয়েছিলাম তোমাদের ওভারঅল। আর আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ সাবজেক্টটা, মানে ইংলিশে কি কি আছে বা কিভাবে কি প্রস্তুতি নেবে, কোন জিনিসগুলো আগে প্রথমে রেডি করতে হবে, এই ব্যাপারগুলো। তো ডব্লিউপি কেপি এক্সআই এসআই যাই হোক না কেন, যেটা শুনছি কিন্তু ভোটের আগে এই এসআই এর নোটিফিকেশনটা আসার কিন্তু প্রবল সম্ভাবনা। এক্সআই এসআই আগে সব থেকে আসার কথা, ডব্লিউপিএসআই এবং কেপিএসআই কিন্তু রেডি আছে, চলে আসতে পারে। তো মেন্সের জন্য হচ্ছে 50 নম্বর, সে তিনটে এসআই যেটা আছে তিনটেতেই তোমার 50 নম্বর 50 মার্কস থাকবে। রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন আর হচ্ছে গ্রামার, এই হচ্ছে চারটে পার্ট। বর্তমানে ডব্লিউপিএসআই কেপিএসআই হয় রিপোর্ট অথবা প্রেসি দিচ্ছে 10 নম্বর, ট্রান্সলেশনে থাকছে 20 নম্বর, আর গ্রামার পার্টে থাকছে 20 নম্বর। কিন্তু এক্সাইজ এসআইটা একটু আলাদা, মানে ওটা অন্য বোর্ড বা অন্য ডিপার্টমেন্ট করে কিন্তু, মানে এই নিয়ম ফলো ওরা নাও করতে পারে। এক্সাইজ এসআই ক্ষেত্রে সাধারণত যেটা প্রিভিয়াস ইয়ারে ছিল সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং, রিপোর্ট রাইটিং এ ছিল 15 নম্বর, প্রেসি রাইটিং, প্রেসি রাইটিং এ ছিল 10 নম্বর। তারপরে হচ্ছে ট্রান্সলেশন, যেটা ট্রান্সলেশনে ছিল 15 নম্বর, আর গ্রামার পার্ট, গ্রামার পার্টে হচ্ছে 10 মার্কস। ঠিক আছে, এইটা কেপিএসআই হয়েছে যেটা বললাম। তো ডব্লিউপিএসআই শুনছি যে এই নিয়মে এবারও পরীক্ষাটা হবে। যেটাই হোক, যে নিয়ম বা যে পরীক্ষাটাই হোক না কেন, তোমাকে এই চারখানা টপিক করতে হবে: রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন এবং হচ্ছে গ্রামার পার্ট। এবার এই রিপোর্ট করো বা প্রেসি করো বা ট্রান্সলেশন করো, অ্যাকচুয়ালি তো আমাদের যেটা টেস্ট, মানে তিনটেই তো ট্রান্সলেশনই, তাই না? কারণ রিপোর্টও মানে তুমি যদি কমন না পাও বা কমন পেয়ে গেলে পরেও ওরা যে পয়েন্ট মেনশন করবে সেই পয়েন্টের উপরে বেস করে লিখতে হবে। সুতরাং মুখস্থ করে গেলেও তোমাকে কিছুটা মানে কাটছাট করার দক্ষতা রাখতে হবে। তো মেনলি আলটিমেটলি যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে নিজে নিজে সেন্টেন্স তৈরি করার দক্ষতাটা অর্জন করতে হবে। সে রিপোর্টের ক্ষেত্রে হয়তো রিপোর্টও কমন হুবহু পেয়ে যেতেও পারো, প্রেসি যেমন এখন কমন পাওয়া যাচ্ছে, মানে লীলাস গ্রাগ বা পিকে দে সরকার এই সমস্ত জিনিস করলে। ট্রান্সলেশনও হয়, ট্রান্সলেশন কমন পেতেও পারো, নাও পেতে পারো। এবার কমন পেলেও সেটা তো আমাদের দেখলে হবে না, ধরো আনকমন কিছু একটা থাকলে, মানে আলটিমেটলি আমাদের সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হবে। গ্রামার পার্টের মধ্যেও কি মুখস্থ করলে হবে? না, হবে না, কারণ ইডিয়াম ফ্রেজ দিয়ে ধরো একটা সেন্টেন্স তৈরি দিচ্ছে, যেটা হোমোনিম, হোমোনিম দিয়ে তোমার একটা সেন্টেন্স তৈরি করতে দিচ্ছে। তো আলটিমেটলি আমাদের কি বললাম, যে সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হবে। আর সেন্টেন্স স্ট্রাকচার শিখতে গেলে কি করতে হবে, তোমাকে সবার প্রথমে যেটা টেন্স জানা দরকার, পার্টস অফ স্পিচ জানা দরকার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট জিনিসটা জানতে হবে। তারপরে 4 নম্বর টপিক জিরান্ড পার্টিসিপেল, জিরান্ড পার্টিসিপেল ইনফিনিটিভের ব্যবহার জানতে হবে। এই তিনটে জানলে পরে তুমি সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার করতে পারবে। বা 6 নম্বর টপিক যেটা সিম্পল, কমপ্লেক্স এবং হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ক্লজ লিঙ্কার, যদি ক্লজ লিঙ্কার এটা জানলে পরেই কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে। তার সঙ্গে আনুষঙ্গিক যেটা ন্যারেশন, ভয়েস চেঞ্জ। কারণ ভয়েস চেঞ্জ কেন? কারণ সেন্টেন্সটা কর্তৃবাচ্যে আছে নাকি কর্মবাচ্যে আছে সেটা ধরতে হবে। ইডিয়াম ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, এগুলো হচ্ছে এমনি গ্রামার পার্ট বা মুখস্থ করার জিনিস। তারপরে যে কারেক্ট স্পেলিং, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, সেন্টেন্স এরর, সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্সটা অতটা ইম্পর্টেন্ট না, আসতেও পারে নাও আসতে পারে। কিন্তু এই যে টোটাল এখানে 15খানা টপিক দিচ্ছি, এই 15খানা টপিক গ্রামার পার্ট প্লাস হচ্ছে রাইটিং স্কিল শেখার জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। গ্রামার সেই সঙ্গে হচ্ছে রাইটিং স্কিল ইমপ্রুভ করার জন্য। এবার ব্যাপারটা হচ্ছে একদম যারা জিরো লেভেল আছো, মানে ইংলিশে যাদের নলেজ জিরো, বা হতে পারে কিছু নলেজ আছে কিন্তু খাপছাড়া হয় এদিক ওদিক, মানে ঠিকঠাক ভরসা পাচ্ছ না, ভয় লাগে, ভীতি লাগে, কোনো নতুন একটা টপিক বা কিছু দিলে কোথা থেকে কি শুরু করবো বুঝতে পারো না, তাদের ক্ষেত্রে কিভাবে কি শুরু করবে এটা হচ্ছে কথা, ইংলিশ পার্টটা। কারণ সবাই যখনই আমাকে বেশিরভাগ জানতে চেয়েছো, ফোন করে হোক বা হচ্ছে মেসেজ করে হোক, একটাই যে ইংলিশ পার্টটা খুব উইক, কি করে তুলতে হবে সেটা যেন ভালো করে হয়। নিশ্চয়ই এটা সবার বক্তব্য, সবাই বলে এটা, অনেক আগে থেকে আমি যেদিন থেকে পড়াচ্ছি সেদিন থেকেই দেখে আসছি। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের শিখতে গেলে, ইংলিশ শিখতে গেলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ইংলিশ করে পড়া। ঠিক আছে, মানে হচ্ছে ইংলিশ যে কোনো টপিক, ইংলিশ যে কোনো টপিক কি করতে হবে, রিডিং পড়তে হবে। এমন নয় যে প্রথমে তুমি গ্রামার শিখে নিলে বা সেন্টেন্স স্ট্রাকচার শিখে নিলে আর তুমি পরের দিন থেকে লিখতে পারবে, তা নয়। আমাকে বেশি বেশি করে কি করতে হবে, ইংলিশ টপিক রিডিং পড়তে হবে। হয় হতে পারে সেটা কোনো স্টোরি রাইটিং, হয়তো কোনো
7, 8, 9, 10 বা 5, 6, 7, 8 কোনো যে টেক্সট বইগুলো থাকে, সেই টেক্সট বইয়ে যে স্টোরিগুলো লেখা আছে সেই সমস্ত স্টোরিগুলো শিখলে, পড়লে, শুধু পড়লে হবে না, পড়তে পড়তে তোমাকে সেন্টেন্স স্ট্রাকচারটা শিখতে হবে, যেটা আমরা যারা ডিএলএড কোর্স করেছো সেখানে যেমন যে অবরোহী পদ্ধতির এবং হচ্ছে আরোহী পদ্ধতি বলা হয়। একটা হচ্ছে কি যে সূত্র শিখে তারপরে সেখানে যাওয়া, আর একটা হচ্ছে পড়তে পড়তে সূত্র আবিষ্কার করা। তো বেশ, এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশের ক্ষেত্রে ওটাই যে আবিষ্কার পদ্ধতি মানে ওটাই যে তুমি একটা রাইটিং পড়ছো, লেখা পড়ছো ইংরেজি, সেটা পড়তে পড়তে অটোমেটিক তোমার মাথায় গেঁথে যাবে যে হ্যাঁ এইভাবে সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে, ওখান থেকে তোমাকে শিখতে হবে। আর যে অন্য যে পার্টগুলো রয়েছে যেমন ভয়েস নারেশন চেঞ্জ বা এই যে সেন্টেন্স স্ট্রাকচার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এইগুলো যখন আবার গ্রামার পার্টে শেখাবো তখন তোমার ওই ইংলিশ শেখাটা কি হয়ে যাবে, জোরদার হয়ে যাবে, বা সেন্টেন্স এরর যেগুলো ছোট ছোট হচ্ছে সেইগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ তুমি কোনোদিন যদি ভাবো যে তুমি গ্রামার পার্ট আগে শিখবে, গ্রামার পার্ট শেখার পরে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার করতে পারবে, পারবে না। আগে তোমাকে কি বললাম যে ইংলিশ টপিক বা হচ্ছে বিভিন্ন স্টোরি, বিভিন্ন লেখা, এই সমস্ত জিনিস আগে পড়তে হবে, পড়তে পড়তে বুঝতে হবে। আমি যে হয়তো কোনো রিপোর্ট রাইটিং দেবো, সেই রিপোর্ট রাইটিংটা মুখস্থ করে নিলে, মুখস্থ মানে কি একদম না বুঝে করবে না, কারণ আমি সব বেঙ্গলি টু ইংলিশ মেথডেই করাবো। এটা প্রেসি রাইটিং আমি পড়াচ্ছি, প্রেসি রাইটিংটাকে প্রেসি হিসেবে নেবে না। প্রেসি রাইটিং এর যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেন আর সেন্টেন্স দেখো যে কিভাবে তৈরি করা হচ্ছে, সেখানে নতুন নতুন ওয়ার্ড যেগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে বোঝার চেষ্টা করো। কারণ এটা প্রেসি পড়ছো মানে সেটাও একটা ট্রান্সলেশনের পার্ট হতে পারে, যে ট্রান্সলেশনে তোমাকে এমন একটা সেন্টেন্স তৈরি করতে দিল যেটা তুমি ওখান থেকে নলেজ নিতে পারো। তো ইংলিশ পার্টটা পুরোটাই হচ্ছে আগে নিজে লেখার থেকে পড়া বেশি বা অন্যের আনসার ফলো করা বেশি মানে জরুরি প্রথমে। যেটা আমার রাইটিং হতে পারে, কোনো বইয়ে আছে সেই বইটা থেকে পড়লে সেখান থেকে হতে পারে। প্রথমেই যাদের জিরো নলেজ আছে প্রথমেই নিজে নিজে লেখা শুরু করবে না, কারণ নিজে নিজে লেখা শুরু করলে পরে সেই ভুলটা সারা জীবন থেকেই যাবে। তাই আগে সবার প্রথমে জিনিসগুলোকে বোঝা, কোনো একটা রিপোর্ট রাইটিং, যেমন রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আমি যেদিনকে রিপোর্ট রাইটিং নেক্সট ক্লাসে করাবো তখন আমি সব টপিক বলে দেবো, তো আজকে বলে দিচ্ছি যে সবার প্রথমে যেটা কাজ করতে হবে, যে রিপোর্ট রাইটিং হয়তো একটা ফায়ার নিয়ে করলে, একটা হয়তো রোড অ্যাক্সিডেন্ট নিয়ে করলে, একটা হয়তো সাইক্লোন ঝড় নিয়ে করলে, তারপরে একটা ফ্লাড, এই রকম যে বিভিন্ন টপিক আছে, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন, এরকম ধরনের যে টাইপ গুলো আছে সেই টাইপ গুলো আগে একটা করে তোমাকে শিখতে হবে ফরম্যাট। তারপরে পার্টিকুলার পয়েন্ট অ্যাকর্ডিং টু পয়েন্ট যেমন থাকবে সেই অনুযায়ী শিখতে শিখতে যাব। তাই একদম বেসিক ইংলিশ শিখিয়েই যে আমি রিপোর্ট বা প্রেসিডেন্ট বা ট্রান্সলেশন ঢুকবো তা নয়। একদিকে বেসিক ইংলিশ এই জিনিসটা চলবে, অন্যদিকে ডাইরেক্ট যে রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন আছে সেই জায়গাতেও ঢুকে যাব। দুটোর কম্বিনেশন মিলিয়েই তোমাকে ইংলিশ রাইটিং শিখতে হবে, দুটোর কম্বিনেশন করেই তোমাকে ইংলিশকে ইমপ্রুভ করতে হবে। তো আজকে যেটা আমি করাবো সেটা এখন হচ্ছে যে একদম বেসিক ইংলিশ, অর্থাৎ ছোট ছোট সেন্টেন্স গুলোকে কিভাবে কি স্ট্রাকচার করবে সেইগুলো। দেখো ইংলিশ রাইটিং যে ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য বাংলা ইংরেজির মধ্যে কি, যে বাংলাতে ক্রিয়াপদ উহ্য থাকতে পারে, কি বললাম যে বাংলা যেটা, বাংলাতে যেটাকে ভার্ব বলছি বা ক্রিয়াপদ, সেটা হচ্ছে উহ্য থাকে অনেক সময়। কিন্তু ইংলিশের ক্ষেত্রে ভার্ব হচ্ছে মাস্ট, যে ইংলিশে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। ঠিক আছে, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। অন্য কিছু সাবজেক্ট না, অবজেক্ট অবজেক্ট নাও থাকতে পারে, সাবজেক্ট নাও থাকতে পারে, কিন্তু ভার্ব মাস্ট, ভার্বকে লাগবে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে। তো যে জিনিসগুলোই উহ্য থাকে বাংলায় সেইগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলি, অর্থাৎ অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, এই সমস্ত জিনিসগুলোই। তো এগুলো জানো, এত ছোট সহজতাই বলছি না, এগুলো আশা করি এই সমস্ত জিনিস জানো। যে অ্যাম, অ্যাম মানে হচ্ছে হই অর্থে, যে আমি হই। যেমন হয়তো আমি হই শিক্ষক, কিন্তু আমি হই শিক্ষক, হই কথাটা তো লেখা থাকে না আমি শিক্ষক, আমি ইঞ্জিনিয়ার বা সেই ইঞ্জিনিয়ার। তো তখন তোমাকে ওইটা বুঝে নিতে হবে এখানে যে অক্সিলারি ভার্ব সেটা অ্যাম। বা ইজ, সে ডাক্তার, সে হয় ডাক্তার, তার মানে ডিটেলস এখন এগুলো আর বলছি না, তবে সেন্টেন্স স্ট্রাকচারে আমরা ঢুকে যাচ্ছি। যে ফার্স্ট সেন্টেন্স যেটা দেওয়া আছে যে প্রতাপ বাবু, আচ্ছা, শুনতে পাচ্ছ? হ্যাঁ বাবা, পাচ্ছি তো। একজন
ওই তো এবার মনে হয় হবে। এবার দেখি। হ্যাঁ, তো ফার্স্ট সেন্টেন্স এটা দেওয়া আছে যে প্রতাপ বাবু ভীষণ অদ্ভুত মানুষ, তার মানে কি প্রতাপ বাবু হয় ভীষণ অদ্ভুত মানুষ, তাই তো? বাবু যেটা দেওয়া আছে প্রতাপ বাবু লিখতে পারো, বা এখানে মিস্টার লিখতে পারো, যে মিস্টার প্রতাপ, মিস্টার প্রতাপ। এখানে কি ভার্ব আছে বললাম হয়, তার মানে মিস্টার প্রতাপ হয়, তাই তো, মানে ইজ, ইজ একজন, ঠিক আছে, একজন যেটা বাংলায় লেখা নেই এটা তোমার বুঝে নিতে হবে, যে মিস্টার প্রতাপ ইজ এ স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ লিখতে পারো, বা হচ্ছে অদ্ভুত ইংরেজি, আর কুইয়ার হতে পারে, কুইয়ার মানে হচ্ছে অদ্ভুত, ইউ ডবল ই আর। হ্যাঁ, অকওয়ার্ডও তো হবে। অ্যান বলবে, ঠিক আছে, অ্যান, হ্যাঁ, অকওয়ার্ড, অকওয়ার্ড বলতে পারো, ঠিক আছে, অকওয়ার্ডটাও ওরকম নাই, অকওয়ার্ড অকওয়ার্ড পারসন। অনেকটা প্রতাপ বাবু ইজ কিরকম এ একটু অকওয়ার্ড ব্রাহ্ম পারসন। রাষ্ট্রিক টাইপের, সেই হিসেবে বলা হয়, তো অদ্ভুত, স্ট্রেঞ্জ বা কুইয়ার বলতে পারো। 2 নম্বরে যে আমি খুব চাপা স্বভাবের, ঠিক আছে, আমি খুব চাপা স্বভাবের, তার মানে কি আমি খুব চাপা স্বভাব মানে আমি হই চাপা স্বভাবের, তাই তো? বা চাপা স্বভাব মানে কাকে বলা হয়? যারা কথা কম বলে। তাহলে কি বলতে পারি? যে আই অ্যাম রিজার্ভড। আমি কেমন, এই যে চাপা স্বভাবের, এরকম খুঁজে দরকার নেই, এরকম হবে যে চাপা স্বভাব মানে কি মৌন, মানে যে কথা কম বলে। তো হচ্ছে আই অ্যাম রিজার্ভড, আর ই এস সি আর বি ই ডি, রিজার্ভ। বা একটা আছে ট্যাকিটুন, টি এস ই ইউ, একদম, হ্যাঁ, ইন্ট্রোভার্ট, বা আর এর অ্যান্টোনিম যেটা এক্সট্রোভার্ট, সেই কথাটা সেটাও বলতে পারো। বা স্যার ট্যাকিটুন আর একটা ইন্ট্রোভার্ট ওয়ার্ড বলা আছে। যাবে? আমি একজন দক্ষ ইঞ্জিনিয়ার, তার মানে কি আমি হই দক্ষ ইঞ্জিনিয়ার, তাই তো? আই অ্যাম এ, দক্ষ অনেকগুলো ওয়ার্ড আছে, স্কিল বলতে পারো, আই অ্যাম এ স্কিল্ড ইঞ্জিনিয়ার, বা কি বললাম যে আর কি কি হতে পারে, ভেটান হয় কিনা? এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এক্সপিরিয়েন্স, বা বলতে পারো অ্যাডেপ্ট, এ ভেটান ডি হবে। ই পি টি, ভেটান। অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট মানে হচ্ছে দক্ষ। এইগুলো বসালে সব কি লাগাতে হবে? অ্যান লাগাতে হবে। লোকটি একজন অসভ্য, মানে লোকটি হয় অসভ্য, তাহলে দ্য ম্যান ইজ কি হবে? অসভ্য, ইংরেজি কি? দ্য ম্যান ইজ বারবেরিয়ান, বা ডিবচ বলতে পারো, ডিবচ মানে হচ্ছে চরিত্রহীন, লম্পট বলা হয় ডিবচ বা বারবেরিয়ান। বা আরেকটা জিনিস অসভ্য বলতে পারো, আরেকটা ভালো ওয়ার্ড আছে কি, যে সিভিলাইজড মানে হচ্ছে সভ্য, সেখান থেকে হচ্ছে কি আনসিভিলাইজড, আনসিভিলাইজড। কৃষি ভারতের জাতীয় আয়ের একটি বড় উৎস, কৃষি ভারতের জাতীয় আয়ের একটি বড় উৎস, তার মানে কি কৃষি হয়, কৃষি হয়, সাজিয়ে নিতে হবে তোমাকে, এটা হচ্ছে সাবজেক্ট, কৃষি হয় একটা বড় উৎস ভারতের জাতীয় আয়ের, ঠিক আছে, সাবজেক্ট কোনটা? কৃষি, তার মানে এগ্রিকালচার, এগ্রিকালচার হয়, কৃষি হয় একটা বড় উৎস, এগ্রিকালচার ইজ এ মেজর সোর্স। এখানে দেখো বিগ মানে বড়, মানে আমরা কি জানি বিগ বলি আমরা, কিন্তু যখন বিগ কথা ইউজ করবে, যে জায়গাতে ধরো বুঝতে পারছি কোনো একটা বস্তু বা কোনো কিছু, যেমন বড় গাছ বা বড় জিনিস, সেই হিসাবে বলছি, আর যখন একটা অংশ হিসাবে বলবে তখন সেই হিসাবে আমরা মেজর কথাটাকে ব্যবহার করবো, মেজর বা মাইনর। তো যে এগ্রিকালচার ইজ এ মেজর সোর্স, মানে হয় বড় উৎস, এগ্রিকালচার ইজ এ মেজর সোর্স জাতীয় আয়ের, ঠিক আছে, জাতীয় আয়ের। তো ভারতের জাতীয় আয়ের, দেখো দুটো এখানে ইয়ের দেওয়া আছে, ভারতের জাতীয় আয়ের, যদি দুবার অফ লাগাও তাহলে কি করতে হবে? আমাকে পিছন থেকে আসতে হবে, অর্থাৎ জাতীয় আয়ের তারপরে ভারতে, তাহলে এগ্রিকালচার ইজ এ মেজর সোর্স অফ ন্যাশনাল ইনকাম, অফ ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়া, তাহলে ভারতের জাতীয় আয়ের। আর যদি মনে করো তুমি একটাই অফ লাগাবে, তাহলে এখানে কি কি করতে পারো? অফের পরে ইন্ডিয়াস ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, ভারতের বদলে অ্যাপোস্ট্রফি দিচ্ছ,
আর জাতীয় আয়ের বদলে অফ দিচ্ছ। এটাও করতে পারো, এগ্রিকালচার ইজ এ মেজর সোর্স অফ ইন্ডিয়াস ন্যাশনাল ইনকাম। গঙ্গা ভারতের একটি পবিত্র নদী, মানে গঙ্গা ভারতের হয় একটা পবিত্র নদী। এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখে দিচ্ছি, বাকিগুলো লিখে নেবে। তো যেগুলো ইউনিক থিংস সেই জিনিসগুলোর ক্ষেত্রে অবশ্যই দি বসবে আর্টিকেল। তাহলে কি হবে, দ্য গ্যাঞ্জেস, তাহলে গ্যাঞ্জেস ইজ এ হোলি বা হচ্ছে স্যাক্রিড রিভার, ঠিক আছে, হোলি বা হচ্ছে ইজ এ স্যাক্রিড রিভার অফ ইন্ডিয়া। তেমনি গীতা ইজ এ স্যাক্রিড রিলিজিয়াস বুক অফ হিন্দুইজম। এরকম করে বাকিগুলো 7-8 লিখছে না, লিখে নেবে। গান্ধীজি ছিলেন অহিংসার পূজারী, গান্ধীজি ছিলেন অহিংসার পূজারী। এবার এতক্ষণ ধরে অ্যামিজারের হলো, এবার যেটা ওয়াজ এয়ার বলি আমরা, পাস্টে ছিল অর্থে, সেটা হচ্ছে কি ওয়াজ এয়ার। তো জানো যে ইউ এর পরে এবং হচ্ছে বহুবচন যদি বোঝায়, ইউ বা হচ্ছে প্লুরাল ফর্ম যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে হয় ওয়ার, ছিল অর্থে, ছিল অর্থে ওয়াজ এয়ার হয়। তাহলে গান্ধীজি ছিলেন অহিংসার পূজারী। তাহলে গান্ধীজি ওয়াজ পূজারী, পূজারীকে কি বলবো, এই যে পূজারী বলছে না, এই পূজারী মানে সেই যে পুরোহিত প্রিস্ট, সেই প্রিস্ট বলে, মানে যে উপাসক, worshiper. ঠিক আছে, সেই জিনিসের মানে অহিংসার উপাসক, মানে অহিংসাকে সে মানে, সেই ক্ষেত্রে পূজারীকে কি বলা হয়, ওয়ার্ডশিপার বলা হয়। তো হচ্ছে গান্ধীজি ওয়াজ দ্য ওয়ার্ডশিপার অফ, দ্য ওয়ার্ডশিপার অফ অহিংসা। অহিংসা মানে হচ্ছে কি নন ভায়োলেন্স, নন ভায়োলেন্স। আমাদের একটি লৌহ শিল্প আছে, অর্থাৎ এবার হচ্ছে কি হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজের ব্যবহার। হ্যাভ হ্যাজ মানে কি, যে আছে অর্থে। আমি থেকে আমাদের, তুমি থেকে তোমাদের, এই সরি, আমি থেকে আমার, আমরা থেকে আমাদের, তারা থেকে তাদের। তো সেরকম আমাদের আছে মানে আমরা থেকে আসছে, তাই তো, তাহলে উই হ্যাভ হবে। তাহলে আমাদের আছে কি হবে, উই হ্যাভ, উই হ্যাভ একটি লৌহ শিল্প, তাহলে উই হ্যাভ অ্যান আয়রন ইন্ডাস্ট্রি, অ্যান আয়রন ইন্ডাস্ট্রি। রোহিতের কম্পিউটারের পাশাপাশি একটি ল্যাপটপ আছে, রোহিতের কম্পিউটারের পাশাপাশি একটি ল্যাপটপ আছে। তার মানে কি আছে, রোহিতের আছে একটা ল্যাপটপ কম্পিউটারের পাশাপাশি, রোহিতের আছে একটা ল্যাপটপ। তাহলে রোহিত হ্যাজ এ ল্যাপটপ, রোহিত হ্যাজ এ ল্যাপটপ। বিসাইডস, যে যে পাশাপাশি যেটা বলছে, ঠিক আছে, এই পাশাপাশি মানে কি ইন অ্যাডিশন, অতিরিক্ত, মানে ল্যাপটপের সাথে একটা কম্পিউটার আছে, ল্যাপটপও আছে এবং কম্পিউটার আছে। কেউ যদি এরকম লিখে দেয় যে রোহিত হ্যাজ এ ল্যাপটপ অ্যান্ড এ কম্পিউটার, বলতে পারো, কিন্তু এক্স্যাক্টলি সেটা হচ্ছে না। অর্থাৎ এখানে কম্পিউটারের পাশাপাশি ল্যাপটপ আছে, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। তাই কি কম্পিউটারটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে কম্পিউটার ছাড়াও ল্যাপটপ আছে, এই কথাটা বলছে। আর ওটা হলে কি হয়ে যাচ্ছে, যে দুটো জিনিসই আছে অ্যান্ড দিয়ে যদি যুক্ত করি। তাই সেই ক্ষেত্রে এই পাশাপাশি বা অ্যাডিশন যেটা বলি আমরা বিসাইডস বলি, যে প্রিপোজিশন বিএসআইডি, বিসাইড, এটা মানে হচ্ছে পাশে, অর্থাৎ ফিজিক্যালি যে পাশে, সেটাকেই বলা হচ্ছে বিসাইড। আর এর সঙ্গে যদি ইয়েস যোগ করি, বিসাইডস মানে হচ্ছে ইন অ্যাডিশন, আরো অতিরিক্ত। তাহলে রোহিত হ্যাজ এ ল্যাপটপ বিসাইডস, বিসাইডস এ কম্পিউটার। তাহলে এতক্ষণ ধরে যেগুলো আমরা বললাম, এগুলো সব অক্সিলারি ভার্ব, অ্যামিজ আর ওয়াজ ওয়্যার, এই জিনিসগুলো হলো। এখান থেকে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, ঠিক আছে। টেন্স তোমরা জানো যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রত্যেকটার আবার 4টে করে ভাগ আছে। তো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনাইট কোনগুলো, দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন কোনো প্রেসি লিখবো বা ট্রান্সলেশন যেগুলো থাকে, হয় প্রেজেন্ট ইনডিফিনাইট না হলে পাস্ট ইনডিফিনাইট। তো এই দুটোর ভাব মানে ব্যবহার খুব ভালো করে আমাকে শিখতে হবে, হয় প্রেজেন্ট ইনডিফিনাইট না হলে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, এই দুটোর মধ্যেই কিন্তু হয়। সেইগুলো কি প্রতিদিনের নিত্যবিত্ত ঘটনা বা সাধারণ ঘটনা বা হচ্ছে চিরন্তন সত্য, যে সমস্ত জিনিসগুলোকে বোঝায়, সেইগুলো সব হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইটের মধ্যে পড়ছে। আর একটা বিশেষ জিনিস জানো যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে কি হচ্ছে,
এস বা ইএস যুক্ত হয়, তাই তো? ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। আগে উদাহরণগুলো দেখে নাও। যেমন হচ্ছে, আমি প্রতিদিন বিকালবেলা নদীর ধারে ঘুরতে যাই। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে যায়। আমি ক্রিকেটের থেকে ফুটবল পছন্দ করি। আমি জানি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। সেই দিনটার কথা ভেবে আমি এখনো কষ্ট পাই। তুমি কি বাস্তবধর্মী চলচ্চিত্র পছন্দ করো? সে আমার পরিচিত। বিদ্যালয় শেষে শিশুরা ক্রিকেট খেলে। আমি চা পছন্দ করি। এই যে এই সমস্ত জিনিসগুলো সব কি প্রতিদিনের ঘটনা বা নিত্যবিত্ত ঘটনা বা সাধারণ ঘটনা। তার মানে এগুলো কি হবে? সব প্রেজেন্ট ইনডেফিনাইটে লিখবো। তাহলে আমি প্রতিদিন বিকেলবেলা নদীর ধারে ঘুরতে যাই, তাহলে কি হবে? সাবজেক্ট কোনটা? আমি। ভার্ব কোনটা? ঘুরতে যাওয়া। ঘুরতে যাওয়া ইংরেজি কি বলবো? ভিজিট বলতে পারি। তাহলে হচ্ছে আই ভিজিট। আই ভিজিট কোথায়? নদীর ধারে। তাহলে আই ভিজিট টু দা রিভার। আই ভিজিট টু দা ব্যাঙ্ক অফ রিভার। আই ভিজিট টু দা ব্যাঙ্ক অফ রিভার, নদীর ধার, ব্যাঙ্ক অফ রিভার। এভরি আফটারনুন, প্রতি বিকেল বেলা, মানে হচ্ছে এভরি আফটারনুন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে যায়। সাবজেক্ট কোনটা? আগে সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট কোনটা বলো? যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে যায়। জলটা সাবজেক্ট স্যার। তো জল এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব কোনটা? জমে যাওয়া, তাই তো? জমে যাওয়া এটা হচ্ছে ভার্ব। তাহলে কি করব? যে ওয়াটার। তাহলে অবশ্যই কি ওয়াটার আনকাউন্টেবল মানে কি হবে? যেটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে ভার্বের শেষে এস বসবে। যে ওয়াটার ফ্রিজ, জমে যাওয়া মানে হচ্ছে ফ্রিজ। তাহলে কি হবে? ওয়াটার ফ্রিজ অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচার লাগিয়ে দিতে পারো, টেম্পারেচার। আমি ক্রিকেটের থেকে ফুটবল পছন্দ করি। আমি ক্রিকেটের থেকে ফুটবল পছন্দ করি, বা আমি ক্রিকেটের তুলনায় ফুটবল পছন্দ করি। এই যে ওয়ার্ডটা দেওয়া আছে পছন্দ করা, এর একটা ওয়ার্ড কি আছে পার্টিকুলার? সেটা হচ্ছে কি প্রেফার। প্রেফার করা মানে হচ্ছে তুলনা বোঝায়। যদি লাইক ফাইক দিয়ে যদি করো তাহলে সেই ক্ষেত্রে দেন ফ্যান লাগাতে পারো, কিন্তু প্রেফার ওয়ার্ডটা যদি মনে থাকে তাহলে সেই ক্ষেত্রে আর দেন ট্যান দেওয়া দরকার নেই, কারণ যেমনিতে যেন জুনিয়র সিনিয়র সুপিরিয়র ইনফিরিয়র প্রেফার এগুলোর পরে প্রিপোজিশন টু বসে। তো প্রেফার মানেই হচ্ছে কম্পারিজন, তুলনা বোঝায়। তাহলে আমি ক্রিকেটের থেকে ফুটবল পছন্দ করি মানে আই প্রেফার। ক্রিকেটের তুলনায় ফুটবল মানে কোনটাকে বেশি বলছে? ফুটবলকে। তাহলে আই প্রেফার ফুটবল। আই প্রেফার ফুটবল টু ক্রিকেট। টু ক্রিকেট। আমি জানি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। আমি জানি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। আমি জানি, আই নো। আই নো, আমি জানি। হাউ টু প্রোটেস্ট, তাই তো? কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, মানে হাউ টু প্রোটেস্ট। অন্যায়ের বিরুদ্ধে, বিরুদ্ধে মানে কি হয়? এগেনস্ট। যে এগেনস্ট ইনজাস্টিস। সেই দিনটার কথা ভেবে আমি এখনো কষ্ট পাই। সেই দিনটার কথা ভেবে আমি এখনো কষ্ট পাই। তাহলে আমি কষ্ট পাই বা আমি ব্যথা অনুভব করি, তাই তো? আমি ব্যথা অনুভব করি সেই দিনটার কথা ভেবে। তাহলে এইটুকুকে বলবো আগে যে এখনো কষ্ট পাই, মানে এটা সাধারণ ঘটনা যে আমি কষ্ট পাই। আই স্টিল ফিল পেন, ব্যথা অনুভব করি, অনুভব করতে পারি। এই যে পাই বলেছে মানে কি গেট বলবে নাকি? গেট বলবে না, এটা কষ্ট অনুভব করা। যেহেতু আই স্টিল ফিল পেন ভেবে, এইগুলো আমি পরের দিনকে বলবো যে এটা পার্টিসিপাল ইনফিনিটিভ যে ব্যাপারটা সেটা বলবো যে ভেবে লেখা আছে, অর্থাৎ থিঙ্কিং। আই স্টিল ফিল পেন থিঙ্কিং দ্যাট ডে। থিঙ্কিং দ্যাট। তুমি কি বাস্তবধর্মী চলচ্চিত্র পছন্দ করো? তুমি কি বাস্তবধর্মী চলচ্চিত্র পছন্দ করো? তুমি কি পছন্দ করো? কি হবে? ডু ইউ লাইক? ডু ইউ লাইক রিয়েলিস্টিক? ডু ইউ লাইক রিয়েলিস্টিক ফিল্মস?
এই জিজ্ঞাসা চিহ্ন নেগেটিভ কি করে হবে সেটা ডিটেলস আবার পরের লাইন থেকে আসছি, এখন একটু এমনি বলে দিচ্ছি। সে আমার পরিচিত, মানে কি সে হয় আমার পরিচিত। দেখো এটা বলো তো যে এই সেন্টেন্স যেটা দেখা যায় সে আমার পরিচিত, এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স, অ্যাক্টিভ নাকি প্যাসিভ, মানে কর্তৃবাচ্য আছে নাকি কর্মবাচ্য আছে? স্যার এটা প্যাসিভে আছে। প্যাসিভ আসতে পারে। হুম। আমি তাকে চিনি, তাই তো? এর অ্যাক্টিভ সেন্সটা কি, যে আমি তাকে হ্যাঁ। চিনি, মানে আই নো হিম, তাই তো? আই নো হিম, আমি তাকে চিনি। আর সে আমার চেনা বা সে আমার পরিচিত, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই যখনই দেখবে আমি থেকে আমার লেখা আছে, মানে কি করে বুঝবে যে কর্তৃবাচ্য কর্মবাচ্য, যখন আমি থেকে আমার, তুমি থেকে তোমার, এই জিনিসটা লেখা আছে, বা ভার্বের পরিবর্তন, যেটা ভার্বের পরিবর্তন, আমরা ভয়েস চেঞ্জ করি মানে দুটো চেঞ্জ হয় তো, সাবজেক্ট থেকে অবজেক্ট হয়, অবজেক্ট থেকে সাবজেক্ট হয়, আর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল সবসময় হয়। তো ওই ভার্বের যে পাস্ট পার্টিসিপল বাংলা এটা এইভাবেই হয়, সে আমার পরিচিত। তাহলে যখন যখন আমি তাকে চিনি, যখন এটা অ্যাক্টিভ সেন্স হচ্ছে, তখন কি বলছি, আই নো হিম, আমি তাকে চিনি। হি ইজ নোন। তাহলে এর যখন ভয়েস চেঞ্জ করি তখন হিম থাকলে কি হয়ে যায়, হি হয়ে যায়, মানে হি। আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট, তার মানে কি হি ইজ নোন। আর জানো যে হি ইজ নোন টু হয়, তাই তো? এখানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে নো নোন টু হয়, বাই বসে না। মানে বাংলা সেন্সে বলে সে আমার পরিচিত, সে আমার দ্বারা পরিচিত তো হয় না, আমার দ্বারা পরিচিত হয়, সেই কারণের জন্য বাই বসে না। তো হি ইজ নোন টু মি। বিদ্যালয় শেষে শিশুরা ক্রিকেট খেলে, বিদ্যালয় শেষে শিশুরা ক্রিকেট খেলে। তাহলে শিশুরা খেলে ক্রিকেট, মানে চিলড্রেন প্লে ফুটবল, চিলড্রেন প্লে ক্রিকেট লেখা যায়, চিলড্রেন প্লে ক্রিকেট অ্যাট দ্য এন্ড অফ স্কুল, বিদ্যালয় শেষে মানে অ্যাট দ্য এন্ড অফ স্কুল। এবার এতক্ষণ ধরে এক্সাম্পল গুলো বললাম, এবার যে জিনিসটা বলছি সেটা হচ্ছে কিভাবে একটা সেন্টেন্স থেকে তুমি পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ বানাবে। হ্যাঁ, যেটা তোমাদের দেখবে গ্রামার পার্টে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত করে এসেছো না, যে মিনিং একই রেখে নেগেটিভ পজিটিভ করা, আমি সেই জিনিসটা মানে বলছি না, ঠিক আছে? ওই জিনিসটা না। তো ফার্স্ট সেন্টেন্স আছে যে আমি চা পছন্দ করি, ঠিক আছে? আমি চা পছন্দ করি, এটা করলে কি হচ্ছে যে আই লাইক টি, তাই তো? আই লাইক টি, আই লাইক টি। এবার পরের সেন্টেন্স, যেটা আমি চা পছন্দ করি না, ধরো একটা সেন্টেন্সকে নেগেটিভ বানাতে হবে, মানে না অর্থে বানাতে হবে, তখন যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইটে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তাহলে কাকে স্মরণ করব আমরা? ইন্টারোগেটিভ বা নেগেটিভ বানানোর জন্য ডু বা ডাজকে স্মরণ করব, ঠিক আছে? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে যদি ইয়েস বা ইয়েস থাকে তাহলে ডাজ, আদারওয়াইজ ডু। তাহলে আমি পছন্দ করি না, কি আমি করি না, কি হবে? আই ডু নট, আই ডু নট লাইক, আই ডু নট লাইক টি। আমি কি চা পছন্দ করি, কোশ্চেন করছে, যদি কোশ্চেন করি আমি কি চা পছন্দ করি, তাহলে অক্সিলারি ভার্ব আগে যায় ইন্টারোগেটিভের ক্ষেত্রে, তাই ডু আগে যাবে, যে ডু আই লাইক টি, ডু আই লাইক টি, আমি কি চা পছন্দ করি। আর একটা ধরনের সেন্টেন্স হয়, সেটা হচ্ছে আমি কি চা পছন্দ করি না, মানে এটা রেখে গেছে, কেউ হয়তো তোমাকে চা দেয়নি, এবার তোমার মা তোমাকে ঘুরিয়ে বলছে যে তুই তো চা খেতে পছন্দ করিস না বলে দিইনি, তখন রেগে গেছে, তুমি তোমার চা খেতে ভালোবাসো, তখন তুমি কি বলবে? আমি কি চা পছন্দ করি না। তার মানে কি তুমি চা পছন্দ করো, কিন্তু সোজা সাপটা ভাবে বলছো না, এইভাবে বলছো যে আমি কি চা পছন্দ করি না। তাই একইভাবে কি হচ্ছে, এই নেগেটিভ যেটা লেখা আছে, নেগেটিভের ইন্টারোগেটিভ এটা, তো এখানে যে অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্ব আগে চলে আসবে, মানে যে ডু আই নট, ডু আই নট লাইক টি। এবার এখানে অনেকে কোশ্চেন করবে, ডু আই নট লাইক টি